স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। নাটক, ফিল্ম সহ বিনোদনের নানা আয়োজন ছিল এবারের ঈদে। মুক্তি পেয়েছে একাধিক চলচ্চিত্র, টেলিভিশন ও বড় পর্দায়। কেমন ছিল এবারের ঈদ, এসব নিয়ে আজকের আলোচনা ঈদ বিনোদন পোস্ট মর্টেম। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক, আছেন চলচ্চিত্র ও নাট্য নির্মাতা মোহাম্মদ মুস্তফা কামাল রাজ, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগ দিবেন ক্যান্ডি প্রোডাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল। স্বাগত আপনাদের। স্যার, আপনার কাছে একটু প্রথমেই জানতে চাই যে এইবারের ঈদে বিনোদনের যতগুলি উপাদান ছিল তার মধ্যে নাটক এবং চলচ্চিত্র দুটি নিয়ে বেশি আলোচনা হচ্ছে। নাটকের আলোচনাটি অনেকটাই পজিটিভ, অনেকগুলি নতুন ধারা পাওয়া গিয়েছে। গত কয়েক বছরের যে একটা শুধু হাসানের প্রবণতা ছিল সেখান থেকে বের হয়ে আসছে, এটা একটা খুবই পজিটিভ দেখা যাচ্ছে। সব মিলিয়ে একটু জানতে চাই যে কিরকম ছিল টেলিভিশন এবং চলচ্চিত্রের পর্দা। হ্যাঁ, আপনি যেটা বললেন যে নাটকের ব্যাপারটা এবার মানে চোখে পড়ার মতো আলাদা করে এটা নিয়ে বেশি আলোচনা হয়েছে। নাটকের মানগুলো ভালো ছিল এবং এক ধরনের পূর্ব প্রস্তুতি এবং পূর্ব ক্যাম্পেইন মার্কেটিং এগুলোও ছিল। স্পেশালি দুইটা মানে প্রজেক্টের কথা আমরা আগে থেকে শুনছিলাম, যে ছবিএল প্রোডাকশন মোস্তফা সরওয়ার ফারুকের তত্ত্বাবধানে এবং গাউসুল আজম শাওন এবং অমিতাভ রেজার তাদের যে আয়নাবাজি প্রকল্প, সেটা তো এটা আমরা বহু আগে থেকে জানতাম, ফলে আমরা অপেক্ষাও করছিলাম এবং 5-6টি করে নাটক এক এক জায়গায় হয়েছে এবং নাটকগুলো সবাই মোটামুটি দেখেছেন এবং সবার কাছেই কম বেশি ভালো লেগেছে। কতগুলো নাটক অনেক বেশি আলোচনায় আছে। তো টেলিভিশন ফিকশন যেটা মাঝে তার যে একটা দীর্ঘ ঐতিহ্য আছে, সেটা একটু যেন হারিয়ে গিয়েছিল আলোচনা থেকে, সেটা আবার ফিরে এসছে, এটাই বড় আনন্দের ব্যাপার। আর বরাবরের মতোই ঈদকে ঘিরে চলচ্চিত্র নির্মাণ এটা একটা আলাদা উদ্দীপনা কাজ করে, দর্শকদের মধ্যে আগ্রহ থাকে। আর এবারেরও ঈদের চলচ্চিত্রের যথেষ্টই ক্যাম্পেইন হয়েছে এবং ভালো চলেছেও যতদূর শোনা যাচ্ছে। সব মিলিয়ে এবার আশাপ্রদ ব্যাপারটা যে মানে আমাদের দেশে নিজস্ব প্রোডাকশন যত বেশি কোয়ালিটি এবং কোয়ান্টিটিতে বেশি করে হবে, ততই তো ভালো লাগার ব্যাপার। আমরা অনেকখানি পাশের দেশ, বড় একটা মানে কালচারাল ট্র্যাডিশনের একটা দেশ, সব কিছুতেই নিজেদের চাইতে মাঝে মাঝে ভারতের দিকে বেশি ঝুঁকে পড়ি। ভারতের কাছ থেকে আমরা বিনোদন নেব এবং শিখবো অনেক কিছু, কিন্তু নিজেদের প্রোডাকশনগুলো যদি সংখ্যা এবং মানে আমরা ধরে রাখতে না পারি, সেটা আমাদের জন্য লজ্জার। তো এবার কিছুটা আবার আশাব্যঞ্জক লাগছে যে বিশেষ করে টেলিভিশনের ফিকশন আবার মানে একটা শক্ত অবস্থানে যেন ফিরে এসছে। ঈদে যেমন অন্তত 2-3টা জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে একটা বা দুটো ভালো হয়, তেমনি এবারের নাটকগুলো অনেকগুলোর মধ্যে এই দুই গ্রুপের নাটক বিশেষ করে বেশ দর্শকের মানে মনোযোগ কেড়েছে এবং এটা নিয়ে আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য জায়গায়। এখানে মনে হয় নাটকগুলোর ক্ষেত্রে ইউটিউব একটা বড় ভূমিকাও রাখছে। যারা দেখে ফেলতে পারেননি কোনো কারণে ইউটিউব থেকে দেখে নিচ্ছেন এবং সেই আলোচনায় যোগ দিচ্ছেন। এবং ইউটিউব এবং টেলিভিশন ব্রডকাস্টিং মিলে একটা যে জিনিস দাঁড়াচ্ছে, সেটা আমার কাছে দর্শক হিসেবে আমার জন্য একটা সুবিধা এনে দিয়েছে, যে আমি যেটা মিস করছি সেটা ইউটিউব থেকে দেখে নিচ্ছি। আমি এই দুটোর একটা হাইব্রিড নামও দিতে চেয়েছি, ইউটিভি, মানে ইউটিউবে টেলিভিশনের প্রোডাকশন দেখা। স্যার, আমি আবার একটু চলচ্চিত্রের বিষয়টা আলাদা করে আপনার কাছে ফিরে আসবো। আমরা একটু মুস্তফা কামাল, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই বছর ঈদে টিভি এবং চলচ্চিত্র মিলিয়ে কেমন কাটলো? একটু আগে তো ভাইয়া বললো যে টেলিভিশনের একটা বড় চেঞ্জ আসছে, যে চেঞ্জটা হচ্ছে। রাজ ভাই, আমরা একটু আপনাকে ইন্টারাপ্ট করব, কারণ আমাদের মধ্যে ইতিমধ্যে শাহরিয়ার শাকিল এসেছেন। শাহরিয়ার শাকিল, আপনাকে স্বাগত। আমরা রাজ ভাইয়ের কথা শুনবো, অবশ্যই পরে আপনার কাছে ফিরে আসবো। রাজ ভাই, যেটি জানতে চাইছিলেন। বড় একটা চেঞ্জ বলতে হচ্ছে, আপনি শুরুতে একটা কথা বলছিলেন যে ঈদের নাটক মানে হচ্ছে হাসি, অনেকে বারামি করে, হিউমার করে, এক একজন এক একভাবে বলে, কমেডি। আমি টেলিভিশনে কাজ করি বেশি। যখন আমি টেলিভিশনে একটা ঈদের প্রোডাকশন বানানোর জন্য চ্যানেলকে বলতাম, হয়তোবা প্রথমে আমাদেরকে বলতো ছবিয়াল মানে হচ্ছে হাসি, একটা সাইনবোর্ড হয়ে গেছিল যে আমরা হাসাবো। হাসি ছাড়া যত সিরিয়াস গল্প দিতাম কখনোই নিত না, বলতো যে না, দরকার নাই তোমার, এটার জন্য আলাদা ডিরেক্টর আছে। তো মাঝে মাঝে খারাপও লাগতো যে আমরা শুধু হাসিই বানাবো। হাসি কিন্তু কঠিন কাজ অনেক, হ্যাঁ খুব কঠিন।
তো এবার যেটা ছবিয়াল যেটা করছে, আমি আমাদেরটাই বলি, ছবিয়াল হচ্ছে প্রথম বসের শর্ত ছিল, বস মোস্তফা সরোয়ার ফারুকী, তোমরা যা করছো তা করতে পারবা না, পুরো উল্টাটা করবা। তো সবার প্রোডাকশনগুলি সেম ছিল, আর আমরা অনেক পরিশ্রম করছি, মানে প্রোডাকশনগুলি দেখলে মনে হয় বোঝা যায় যে আমরা যে স্ক্রিপ্টিং থেকে শুরু করে ডিরেকশন সব কিছুতে খাটছি। তো এই টেলিভিশন প্রোডাকশন নিয়ে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে টেলিভিশন প্রোডাকশন কিন্তু ভালো করা যায়, সেটার জন্য একটা ফ্রিডম দিতে হয়। ফ্রিডম মিনস হচ্ছে বাজেট একটা ফ্যাক্ট, আর একটা হচ্ছে আপনাকে ফ্রিডম দিতে হবে যে আপনি বানান। টেলিভিশনে কিন্তু প্রথম যখন আপনাকে একটা কাজ দেওয়া হবে তখনই বলবে যে আর্টিস্ট ওকে নাও, ওকে নাও, একটা বলে দেওয়া হচ্ছে। আর্টিস্ট আমার নিতে প্রবলেম নাই, নেওয়ার পরে হচ্ছে ওরা 2টা দিন টাইম দিবে একটা সিঙ্গেল প্রোডাকশনের জন্য। আমরা একটা প্রোডাকশন শ্যুট করছি 6 দিন, আর তখন শ্যুট করতে হবে 3 দিন। 3 দিনের মাঝখানে মেইন কাস্ট সে দিবে 2 দিন, আসবে দুপুর 12টায় অথবা 2টায়, এসে হচ্ছে রাতে চলে যাবে। আমরা একটা দামি শট নিতে গেলে অনেক আর্টিস্ট আছে বলে, এটা আমার অনেকের কাছ থেকে জানা যায়, দরকার কি টেলিভিশন দেখা না কেউ। অনেকে আবার বলে যে টেলিভিশনের প্রোডাকশন সবাই হচ্ছে ইউটিউবে দেখে, বাট ইউটিউবে দেখা মানে কিন্তু অন্যায় না, এটা কিন্তু প্লাস করতেছে আমাদের ইন্ডাস্ট্রিকে। আগে টেলিভিশন চ্যানেল টিভি ইন্ডাস্ট্রিকে বলতে ইরেজ মিডিয়া, এখন কিন্তু ইরেজ মিডিয়া না, যে একটা টেলিভিশনে মিস করলো সে কিন্তু তার অপশন আছে দেখার, খারাপ ভালো যেটা হোক। তো এইসব কারণে না প্রোডাকশন ভালো হইতো না আর কি। তো এবার সবাই চেষ্টা করছি, এই ধারাবাহিকতা যদি থাকে ইনশাল্লাহ নেক্সটে আরও ভালো হবে। অবশ্যই আমরাও সেই প্রত্যাশাই করি। শাহরিয়ার শাকিল, এই আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আয়নাবাজি অরিজিনাল সিরিজ এবং ছবিয়াল রিউনিয়ন, লাক্সের সৌরভের গল্প সবকিছু মিলিয়ে এবার ঈদের অনেক আগে থেকেই আমরা টেলিভিশন পর্দায় একটু ভিন্নতা আসবে, যেটার কিছু প্রমাণও পাওয়া গিয়েছে আগের বছরের সঙ্গে যদি আমরা তুলনা করি। সেক্ষেত্রে এর আগের বছরে যখন আমরা এই টেবিলে আলোচনা করেছি তখন মূল সমস্যাগুলি রাজভাই যেটি বলছিলেন যে খুব অল্প বাজেটে আমাদের কাজ করতে হচ্ছে, 2 দিনের বেশি সময় পাওয়া যাচ্ছে না। ফলে সেইটার উত্তরটা কিন্তু পরিচালকরা দিয়েছেন যে তাদেরকে যদি স্বাধীনতা দেয়া হয়, বাজেটের ক্ষেত্রে তাদেরকে যদি আরেকটু ফ্লেক্সিবিলিটি দেওয়া হয় তাহলে আসলে ভালো নির্মাণ করা সম্ভব। সব মিলিয়ে আয়নাবাজির অভিজ্ঞতাটা আপনার কাছ থেকে একটু জানতে চাই যে কিভাবে আপনারা এইটার সঙ্গে সংশ্লিষ্ট হলেন। আয়নাবাজি অরিজিনাল সিরিজ এবার তো একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ ডেফিনেটলি আমাদের, এবং ক্যান্ডি প্রোডাকশনস লিমিটেড এবং টম ক্রিয়েশনসের একটা যৌথ প্রযোজনা ছিল আমাদের এবং টম ক্রিয়েশনসের। সো সেখান থেকে আমি রাজভাইয়ের সাথে আমি অ্যাড করতে চাই যে এবারের ঈদটা কিন্তু একদম ডিফারেন্ট একটা ঈদ আমাদের জন্য। আমরা যারা প্রডিউসার, যারা ডিরেক্টরস, সবার জন্য কিন্তু একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য অডিয়েন্স। কারণ আমরা সবসময় বলি যে একটা বিষয়, আমরা এর আগেও যখন প্রতি ঈদেই আমাদের প্রচুর নাটক যখন হয়, আমরা একটা কথা বলি যে এই যে হাসির নাটক অথবা সিরিয়াস নাটক, এই জায়গাটা আমি একটু ডিফার করি যে হাসির নাটক, সিরিয়াস নাটক বলে নাটককে আসলে আলাদা করা যাবে না। এখানে তো কন্টেন্টটা ইম্পর্ট্যান্ট। তো যে কোনো কন্টেন্টই ভালোভাবে সেটার যদি উপস্থাপন করা যায়, সেই স্টোরি টেলিংটা যদি ঠিকঠাক মতো করা যায়, এবং তাহলে দর্শকের কাছে পৌঁছানো সম্ভব। আর আমাদের এবারে অ্যাপ্রোচটা আপনি খেয়াল করবেন, আমরা সবসময় বলি যে নাটক যখন করছি, আপনি ভালো নাটক যে এই ঈদের আগে হয়নি তা কিন্তু না, অনেক ভালো ভালো নাটক হয়েছে। হ্যাঁ, এখানে প্রমোশন একটা বড় জায়গা, মার্কেটিংয়ের একটা বড় একটা আমি বলবো যে ভূমিকা রয়েছে। কারণ আপনি একটা ভালো, এত নাটক হচ্ছে এখন, এত চ্যানেল, এত নাটক, দর্শকরা আসলে, কিন্তু এটা সত্যি যে ভালো নাটকের সংখ্যা তো কম এত নাটকের মধ্যে। এক্স্যাক্টলি। সো ভালো নাটক একটা তৈরি হলো, সেই নাটকটা কখন যাচ্ছে, কিভাবে যাচ্ছে, সো আমি কিন্তু দর্শককে কমিউনিকেট করতে পারছি না। সো ওইটাও একটা বড় বিষয়। আর সবসময় আমি বলি যে নাটকের ক্ষেত্রে, মানে যে কোনো ফিকশনের ক্ষেত্রেই ফিলসফিটা তো খুবই ইম্পর্টেন্ট, যে আমি গল্পটাতে কি বলতে চাচ্ছি। আমি একটা গল্প বলবো, সেই গল্পটাতে ওই গল্পের ফিলসফিটা কি, সেই আমি দর্শকের সঙ্গে কি বিষয়টা নিয়ে আমি কমিউনিকেট করতে চাই, সেটা একটা স্যাটায়ার হতে পারে, সেটা একটা হাসির নাটক হতে পারে, সেটা হ্যাঁ ড্রামা জনার হতে পারে, যে কোনো কিছু হতে পারে, প্রেমের নাটক হতে পারে, কিন্তু আমি দর্শককে কমিউনিকেট করতে পারলাম কিনা। সো ওই যে আছে না, যে রাজভাই যেটা বললো যে ডিরেক্টর হিসেবে ওনাদেরকে অনেক সময় দেখা যায় প্রডিউসাররা বললো যে এই আর্টিস্ট এই বাজেটের মধ্যে 2 দিনে নাটকটা করে নিয়ে আসেন। আমি মনে করি যে এই ঈদের পর থেকে ওই সময়টা পরিবর্তন হয়ে যাওয়া উচিত, যে এই অ্যাপ্রোচটা যে 2 দিন বা 3 দিনের মধ্যে একটা নাটক করে নিয়ে আসবেন, এবং ধরেন 1 ঘন্টার একটা নাটক
1 ঘন্টার একটা নাটকের সব নাটকের বাজেট তো 2 লাখ টাকা বা 2.5 লাখ টাকা হতে পারে না। একদম 1 ঘন্টার একটা নাটকের কন্টেন্টটা কি তার উপর ডিপেন্ড করবে আসলে আপনার বাজেট কি। বাজেট ডিপেন্ড করবে স্টোরির উপর। সো আপনার 1 ঘন্টার একটা নাটক 2 লাখ টাকাও হতে পারে, 3 লাখও হতে পারে, 4 লাখও হতে পারে, 10 লাখও হতে পারে, যেটা আমাদের আয়নাবাজি অরিজিনাল সিরিজে সত্যিকার অর্থে অনেক রেগুলার নাটকের বাজেটের হয়তো 4 গুণ টাকা খরচ হয়েছে। এবং আমি জানি যে ছবিয়াল, এবং আপনি দেখেন এই ঈদে সবচাইতে ভালো লাগার যে জায়গাটা আমাদের আয়নাবাজি অরিজিনাল সিরিজ আমরা করেছি আমাদের ইনিশিয়েটিভ, আমাদের এফোর্ট যতটা দেওয়ার আমরা চেষ্টা করেছি। অ্যাট দ্য সেম টাইম আমরা যখন ছবিয়াল হয়েছে আমরা দেখেছি ওখানেও কিন্তু যে 7 জন ডিরেক্টর কাজ করেছে সেই 7 জন ডিরেক্টরের এফোর্ট কিন্তু চোখে পড়ার মতো। যেমন আমি সবসময় একটা কথা বলি যে আমি কোনো একটা ডিরেক্টরকে একটা টাকা লগ্নি করলাম, সো প্রডিউসারের সংজ্ঞাটা তো আসলে শুধু টাকাটা দিয়ে শেষ হয়ে যাওয়া না। প্রডিউসার ইজ আ কমপ্লিটলি ক্রিয়েটিভ জব। যে আপনি প্রডিউসার মানে হচ্ছে আপনি টাকা দেওয়ার পাশাপাশি আপনার জানতে হবে কোথায় টাকা দিচ্ছেন, কেন টাকা দিচ্ছেন, গল্পটা কি, কোন জায়গায় টাকাটা খরচ হচ্ছে, এবং সেটা স্ক্রিনে রিফ্লেক্ট করতে হবে। আমি 10 লাখ টাকা দিয়ে একটা নাটক বানালাম কিন্তু স্ক্রিনে দেখা যাচ্ছে না, তাহলে তো এই 10 লাখ টাকা খরচ করে আমার কোনো লাভ নাই অ্যাজ এ প্রডিউসার। সো কন্টেন্ট ড্রিভেন হওয়াটা খুব জরুরি হয়ে গেছে এখন। সো প্রথম উই নিড আ ভেরি গুড স্টোরি, তারপর আমাদের উই নিড আ গুড স্টোরি টেলার, যে ডিরেক্টর খুব ভালো গল্পটা বলতে পারবে। তারপর কিন্তু আসলে আপনি খেয়াল করবেন একটা জিনিস, ইদানিং যে সংকটটা তৈরি হয়েছে আমাদের, যে আমরা কি করি যে ওই যে 2 দিনে নাটকটা করবেন, এই নায়ক এই নায়িকা এত টাকা বাজেটের ভিতরে গল্প, এবং গল্প হ্যাঁ বাবা গল্প শুনছি না, কিন্তু আমি গল্প না শুনে যখন এই অ্যাপ্রোচটাতে আমি যাচ্ছি তখন ডিরেক্টরের তো কিছু করার নাই। সে ভালো স্টোরি টেলার হলেও সে কিন্তু ওই জায়গায় আটকে গেল, সে কিন্তু ওই গল্পটা তার জায়গা থেকে বলবার সুযোগটা কিন্তু সে হারালো। তো আমার পয়েন্টটা হচ্ছে প্রথমে গল্পটা বলা। আপনি দেখবেন যে এখন যে ধরনের ক্যামেরায় কাজ করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা ভালো ভিজুয়াল পাওয়াটা খুব কঠিন না, সবাই এখন সারা পৃথিবীতেই আপনার খুব সহজলভ্য হয়ে গেছে। সো আপনি একটা ডিএসএলআর ক্যামেরা দিয়েও চমৎকার ভিজুয়াল আপনি তৈরি করতে পারেন, কিন্তু সেই ভিজুয়ালটা এটা তো মিউজিক ভিডিও না যে আপনি একটা সুন্দর ট্র্যাক শট দিলেন। তো আপনি দেখবেন অনেক ডিরেক্টর বা আমরাও অনেক সময় যে না এই শটটা খুব ভালো হয়েছে, তার চাইতে খুব ইম্পর্টেন্ট দর্শক কিন্তু গল্পটা বলছে। অবশ্যই আমরা একটা বিরতিতে যাব, কিন্তু এইখানেই গুরুত্বপূর্ণ আমার মনে হয় যে আপনি যেটি বলছেন যে গল্পটা কিভাবে বলা হচ্ছে, গল্পটা কেমন, সবকিছু মিলেই। কারণ যেই নাটকগুলি বিশেষ করে আমরা যদি ছবিয়াল এবং আয়নাবাজির কথা বলি, সেখানে কিন্তু খুব তারকাবহুল নাটক সবগুলি আলোচনা আসছে তাও না। কিছু কিছু নাটক আছে যেগুলিতে একেবারেই বড় তারকার কোনো উপস্থিতি নেই, কিন্তু তারপরেও সেগুলি অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। সেই দিক থেকে বোঝা যায় যে গল্প এবং উপস্থাপনা দুইটার গুরুত্ব সবচেয়ে বেশি, যেটা এখনকার সময়ে বিশেষ করে যেগুলি আপনার দাতাদের অথবা মধ্যবর্তী অন্য কোনো পক্ষ যারা এই যে ডিটারমাইন করে যে কে কে থাকবে নায়ক নায়িকা এতক্ষণের মধ্যে তৈরি করা, সেইটার বাইরে চলে যাওয়ার যে প্রবণতাটা, সেটা হয়তো একটা ভালো দিক আমাদের সামনে নিয়ে আসবে। আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে ফাহমিদুল হক আপনার কাছ থেকে একটু নাটকের এই যে একটা ধারা পরিবর্তনের যেই বিষয়টা আছে সেখানে গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে যে নাটকটা নির্মাণের প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে, যারা টেলিভিশনে দেখাচ্ছে তারা কি সংশ্লিষ্ট থাকছেন, নাকি পরিচালক থাকছেন, নাকি অন্য কোনো পক্ষ, সেই ব্যাপারটা এখনো পর্যন্ত আমরা ঠিক বুঝে উঠতে পারি না। অনেক সময়ই দেখা যায় যে যেমন ছবিয়াল কিংবা আয়নাবাজির ক্ষেত্রে এটা কিন্তু নিশ্চিত যে এটা তার প্রোডাকশন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে নাটকের আসলে ওনার কে, টেলিভিশন, কারণ তার ওনারশিপটা থাকে না, বলে যে এটা আমরা তো বাইরে থেকে কিনে নিয়েছি। আবার যে তৈরি করে বলে যে টেলিভিশন তো আমরা এই ভিতরে করতে বলছে, আমরা করছি। ফলে শেষ পর্যন্ত যেটা হচ্ছে নাটক মার খাচ্ছে। সেই জায়গাটায় আসলে একটা পথ দেখা যাচ্ছে যে এই বছরের ঈদ থেকে আমরা পেয়েছি, সেটা আর একটু কিভাবে স্ট্রংলি ব্যবহার করতে পারি। ফিরে আসে আপনাদের কাছে আজকের বাংলাদেশের নিচারে বিরোধী। বিরতির পর ফিরে এলাম আজকে বাংলাদেশে। ফাহমিদুল হক, নাটকের যেই সারাটি আমরা দেখছি সেইটা বা যেই পরিবর্তনটা দেখছি কন্টেন্টের দিক থেকে যদি দেখি, তাহলে আমরা দেখব যে অনেক বৈচিত্র্যপূর্ণ কন্টেন্ট আছে। একই রকম একঘেয়েমি যে কন্টেন্টের কথা অভিযোগ সবসময় থাকে, সেটা এইবারের ঈদে মোটেও ছিল না, এবং অনেকগুলি কন্টেন্টই আছে যেটা ঠিক বলা যায় যে একেবারেই
ভিন্নভাবে উপস্থাপনা, ভিন্ন কন্টেন্ট, এই বিষয়গুলি থেকে আসলে নাটকের এক ধরনের উত্তরণের দিকে যাওয়ার সম্ভাবনা কিভাবে বের করা সম্ভব? আসলে আমার কাছে মনে হয় কন্টেন্টটাই বেশি ইম্পর্টেন্ট, কারণ যে কোনো মানে প্রোডাকশন মেথডেই কিছু ফর্মুলার মধ্যে দিয়ে যখন যায় এবং এটা রিপিটেডলি হতে থাকলে হয় কি যে ওইটা অনেক সময় এই ফর্মুলাগুলো হয় একটা সেট এবং টেস্টেড এবং নিরাপদ ভেবেই ফর্মুলাতে যাওয়া হয়, যে অ্যাটলিস্ট খুব ক্ষতিও হবে না, খুব লাভ যদি নাও হয়। কিন্তু ফর্মুলা ব্রেক করাটাই আসলে একসময় খুব জরুরি হয়ে ওঠে। যেমন ঈদের নাটক মানেই, এর আগেও আলোচনা হলো যে হাসির নাটক, হ্যাঁ, একসময় আমজাদ হোসেন এরকম ধারাবাহিকভাবে ঈদের সময় হাসি নাটক করতেন, বা ঈদ মানেই হলো একটু আনন্দ ফুর্তি হাসি। কিন্তু আসলে এটা সবসময় সঠিক নাও হতে পারে। যেমন এবার যে নাটকটা একটা দেখলাম আমি, শেষ বিকেলবেলার পাখি, হ্যাঁ, সেই নাটকটি আসলে মানে কি বলবো, যে আমাদের টেলিভিশনে যে ধরনের কাহিনী দেখে আমরা অভ্যস্ত, তাতে মনে হয় যে আমাদের পুরো পৃথিবীটাই বা ঢাকা শহরটাই উচ্চ মধ্যবিত্তের, অথবা গ্রামের মানুষ সবাই খুব সুখে আছে এবং হাসি, অথবা অনেক সময় দেখা যায় যে এই ক্যারেক্টারগুলি আসলে এক্সিস্ট করে না। হ্যাঁ, কিন্তু এই নাটকটা সবাইকে খুব দ্রুত কানেক্ট করে, যে এই যে লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি, শহরে তো লাখ লাখ আছে মানুষ এরকম এই রিয়েলিটিতে বসবাস করে, কিন্তু এটা কেন কোথাও প্রজেক্টেড হবে না, কোথাও কেন পোর্ট্রেট হবে না? তো যখনই হলো তখনই মানুষ কানেক্ট করলো। ফলে জোর করে হাসানোর চাইতে আমি যত বেশি রিয়েলিস্ট, যত বেশি জীবনের সঙ্গে কানেক্ট করতে পারবো, সেটা তত বেশি মানে আনন্দ দেবে, মানে একটা পেইনের মধ্যে দিয়েও এক ধরনের প্লেজার পাওয়া যায়। মানে শিল্পের যে রসগুলো আছে তার মধ্যে এরকম একটা বেদনা সংক্রান্ত একটা রস আছে, এবং সেই রসটা কিন্তু আমাকে এক ধরনের পরে অ্যাট দ্য এন্ড একটা আনন্দই দেয়। ফলে নট নেসেসারিলি যে সবসময় আমাকে হাসির, কমেডির, বা এটা ব্যর্থ হলে সেটা ভাড়ার মধ্যে পরিণত হয়। ফলে যতটা আমরা রিয়েলিস্ট এবং জীবন ঘনিষ্ঠ কাজ করতে পারবো, দেখাতে পারবো, ততটাই আসলে জনপ্রিয় হওয়ার সম্ভাবনা। এখন এখানে যেটা হয়ে গেছে মাঝখানে খুবই মানে বেদনাদায়ক, যে বাংলাদেশের টেলিভিশন ফিকশনের এত বড় একটা ভালো ঐতিহ্য ছিল, সেদিনও ছিল, 10 বছর আগেও হয়তো অনেকটা ছিল, সেটা এর মাঝখানে হারিয়ে গেছে। এটা খুবই দুঃখজনক। সেটা আমাদের সবাই মিলে আসলে ফিরে আনা উচিত। আমার তো একটা অবজারভেশন হলো যে এটার যে নাটকের মান যতটা না পড়ে গেছে, তার চাইতে বেশি হলো এটা যেভাবে পরিবেশিত হচ্ছে, যে আপনি একটা টাইটেল দেখানোর পরেই ব্রেকে চলে যান যদি, তাহলে কে আর ফিরে এসে সেই নাটক দেখবে? হ্যাঁ, তখন সে মানে ব্রাউজ করে অন্য কোথাও, বা অনেক সময় সত্যি কথা, নাটকের পরে যখন অ্যাড শুরু হয় এবং এটা এত দীর্ঘ সময় ধরে চলে, আমরা ভুলে যাই যে নাটক দেখছিলাম নাকি 7 মিনিট হওয়ার পরে দেখা যাচ্ছে 10 মিনিট বিজ্ঞাপন। হ্যাঁ, তখন আমরা ভুলে যাই কোন নাটক দেখছিলাম, নিউজ দেখছিলাম না নাটক দেখছিলাম, আর ভুলে যাই। এক্স্যাক্টলি। তো এই পরিবেশনার ধরনটাই চেঞ্জ আনা উচিত। অনেকে আজকাল চেষ্টাও করছেন যে বিরতিহীন, ওই চেষ্টাটাই কিন্তু, যেমন আয়নাবাজি অরিজিনাল সিরিজের 7টা নাটকই কিন্তু বিরতিহীন ছিল। হ্যাঁ, এটা এবং একটা ধারণা ছিল যেভাবে হোক এটা দাঁড় করাতে হবে। রাইট। তো একটা ধারণা ছিল যে আপনার নাটক বিরতিহীন হলে আসলে পয়সাটা উঠবে কোত্থেকে। সো বললাম না, একটা ডিফারেন্ট অ্যাপ্রোচে আপনি যদি একটা প্রজেক্ট ডিজাইন করতে পারেন, তাহলে ডেফিনেটলি সম্ভব। সেটা তো সম্ভব হয়েছে। এটা রেগুলার বাজেটে 4 গুণ বাজেটে করার পরেও তো সেই ইনভেস্টমেন্ট তো উঠে আসার মতো একটা জায়গায় এসছে, তাই না? ইউটিউব শুধু কন্টেন্টের একটা মানে ভান্ডার হিসেবে রাখার ভান্ডার না, এখান থেকেও মানি জেনারেট, এখান থেকে রেভিনিউ আসে। সেই মানে সেই এই মার্কেটিং জিনিসটা ক্রিয়েটিভলি নানাভাবেই নতুন করে চেষ্টা করা যেতে পারে। তবে আপনি যেটা বললেন যে কন্টেন্টের বিষয়টা, সেটা কিন্তু আমি একদম 100% এগ্রি করি, যে মানে আমার জীবনের গল্পটা বলতে হবে, মানে আমার শহরের গল্পটা বলতে হবে, আমার গল্পটা বলতে হবে। তো আপনি দেখবেন যে আমি এখন হঠাৎ করে ডিসাইড করলাম, ঠিক আছে, বিদেশি ওই ফিল্মটার মতো করে একটা নাটক বানাই, অথবা ওইটা। সো এটা না, আমি দর্শককে কোনোদিনই কানেক্ট করতে পারবো না। সেটা আমি হঠাৎ করে ডিসাইড করলাম যে আমি একটা সায়েন্স ফিকশন বানাবো। সায়েন্স ফিকশন হতেই পারে, কিন্তু সেই সায়েন্স ফিকশনের গল্পটা হতে হবে আমার মানুষের গল্প হতে হবে, একদম আমার দেশের গল্প হতে হবে, বিশ্বাস করাইতে হবে। সো আই হ্যাভ টু বি কমপ্লিটলি লোকাল টু বি গ্লোবাল। আসলে আমি যদি গ্লোবাল হতে চাই, মানে যদি, আমার প্রথমে আমার লোকাল হতে হবে, আমার লোকাল কন্টেন্ট নিয়ে আমার গ্লোবালি প্রেজেন্ট করতে হবে। মানে আমি একটু উদাহরণ দিতে চাই, হীরক রাজার দেশে কিন্তু একটা সায়েন্স ফিকশন
অ্যাসপেক্ট আছে, একটা পার্ট ছিল, জি কিন্তু এবং একটা ফ্যান্টাসি ছিল, রাজার কাহিনী ছিল, কিন্তু এটা এত বেশি তাৎক্ষণিক ছিল, মানে সমসাময়িক ছিল, ওই সময়ের ভারতীয় রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে খুব দারুণ কানেক্ট করে, মানে এটা যে কারণে হচ্ছে যে কোনো বুদ্ধিমান দর্শক এটা বুঝতে পারবে, ফলে এটা মানে আকর্ষণীয় না হওয়ার কোনো উপায় নাই, মানে এইভাবে আর কি। আচ্ছা, কন্টেন্টের ক্ষেত্রে মোস্তফা কামাল যদি দেখি, ধরেন আনাবাজি অরিজিনাল সিরিজে মার্চ মাসের শুটিং যেটা আছে, অমিতাভ রেজা চৌধুরী হ্যাঁ, যেটা করলো। সেটা কিন্তু আমরা ঈদের মধ্যে আসলে মুক্তিযুদ্ধের কন্টেন্ট নিয়ে আসবো এটা বেশিরভাগ সময় চিন্তাই আসে না, কিন্তু এসেছে। মিস্টার জনিতে আসলে মূল চরিত্রটা বা নাটকটি কেন্দ্রীয় চরিত্রে ছিল এটা কুকুর। এটাও মনে হয়েছে যে একটু অফ ট্র্যাকের চিন্তা, কিন্তু মানুষ এটা গ্রহণ করেছে। আবার যদি চিকন পিনের চার্জার বা অন্য নাটকগুলিও দেখি, এই যে বৈচিত্র্যপূর্ণ বিষয়গুলি এসেছে কন্টেন্টের দিক থেকে, সেইটার মানে মানুষের প্রতিক্রিয়াগুলি আপনাদের কাছে কিরকম পৌঁছেছে? আমি যে গল্পটা করছি সেটার নাম হচ্ছে 26 দিন মাত্র ছিল। সেটা হচ্ছে, সেটার আর্টিস্ট ছিল আমজাদ হোসেন দিলারা জামান, 70 বছরের একটা বয়স্ক লোক আর একটা মহিলা, ওদের একটা প্রেমের গল্প দেখাইছি আমি। এটা ঈদে কখনোই সম্ভব না, মানে কোনোভাবেই সম্ভব না, আমি নিজেই চিন্তা করতে পারতাম না, যে আর চ্যানেল তো সম্ভবই না। তো সেই গল্পটা পাবলিকের কাছে কানেক্ট হয়েছে। তো এই একটু আগে বললো না ভাই, আমার মনে হয় যে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে চেঞ্জ চায়, যে আসলে আমরা গল্প দেখতে চাই। যখন একটা গল্প কানেক্ট করে, আমি যখন নতুন কিছু দিতে চাই, অডিয়েন্স যখন সেটা দেখে, তখন হচ্ছে আমরা সাকসেস। আর একটা বড় একটা সময় হচ্ছে পার হয়ে গেছে, যে হাসির নাটক বলেন, অন্য টাইপের প্রেমের নাটক বলেন, একঘেয়েমি চলে আসছিল পাবলিকের, দর্শকের কাছে, যে টেলিভিশন দেখে না একটা কথা শুরু হয়ে গেছিল, যে টেলিভিশন কেউ দেখে না। আমরা গা সারা ভাবে বানাইতাম যে টেলিভিশন তো দেখে না, বানাচ্ছি সার্ভাইভ করার জন্য বানাচ্ছি। বাট দেখানোর যে প্রবণতা, দেখানোর যে ইচ্ছাটা, সেটার জন্য প্রথমে থ্যাঙ্কস দেওয়া উচিত হচ্ছে আমি আমার বসকে দিব, মোস্তফা সরোয়ার ফারুকী, আমাদের সাথে যারা ছিল বাংলা লিঙ্ক, তারপরে শাকিল ভাইদের আইনাবাজি সিরিজ। এই যে প্ল্যানটা, এই প্ল্যানটা হওয়ার পরে যে জিনিসটা হয়েছে, এটার একটা গুড প্রমোশন হয়েছে, একটা মার্কেটিং প্ল্যানিং। আমি ভালো জিনিস রাঁধলাম কিন্তু কেউ জানলো না, তাহলে কেউ খাইতেও যাবে না, মানে মানে সেই জিনিসটাই এখানে ছিল। এটা যেমন সত্য, আবার আরেকটা সত্য হচ্ছে আমি খারাপ জিনিস বানালাম, অনেক প্রমোশন করলাম, দর্শক কিন্তু একসেপ্ট করবে না, সেটা করবে না, সেটা কন্টেন্টটা ওই যে আবারও একই কথা, যে কন্টেন্টটা হচ্ছে কিং, কন্টেন্ট ইজ দ্য কিং। অবশ্যই, এবং সেই ক্ষেত্রে আসলে আপনি বিনিয়োগও করবেন না, আপনি যদি নিজেই কনভিন্স না হন যে এটা আসলে দর্শকের সঙ্গে কন্টেন্ট মানে কানেক্ট করবে না। ফলে যখন এতটা বিনিয়োগ আগেই হয়েছে, তখন কিন্তু দর্শকেরও একটা আস্থার জায়গা তৈরি হয়েছে, যে নিশ্চয়ই আমাদেরকে যেহেতু বলা হচ্ছে, তার মানে এখানে ভিন্ন আছে, এবং যারা এই কাজগুলি করছে তারা পরীক্ষিত ছিল। এদিক থেকে আমি মনে করি যে মানে যেই অন্তত 3টা ব্যানার আমরা যদি ধরে নেই, লাক্সটাওকে যদি একটা ব্যানার ধরি, কারণ সৌরভের গল্পটাও গত কয়েক বছর যাবতীয় ওরা একটা ইয়েতেই করতেছে আর কি, বলা যায় ট্যাগ ওয়ার্ডের মতোই হয়ে গেছে সৌরভের গল্প। আয়নাবাজি অবশ্যই চলচ্চিত্রটার কারণেই খুব সহজেই মানুষকে কানেক্ট করতে পারে। ছবি আলো অনেকদিন যাবত একসঙ্গে কাজ করেছে, তারা ছবি আলটাও কানেক্ট করতে পারে, ফলে বিজ্ঞাপনের দিক থেকে এই 3টি আলাদা জায়গা তৈরি করে নিয়েছে। এবং সেই ক্ষেত্রে আমি শাহরিয়ার শাকিল জানতে চাই যে, যেমন এই যে টানা দেখানোর, মানে বিরতিহীন ভাবে দেখানো, সেটারও একটা নিশ্চয়ই বিজনেস আসপেক্ট ছিল আপনাদের। ফলে ওই বিষয়গুলি আপনারা কিভাবে অ্যাকোমোডেট করতেছেন, এবং আগামীতে আসলে ব্যবসাটা অন্য জায়গায় চলে যাচ্ছে। অনেক ব্যবসায়ী এখন যেটা অনলাইন ভিত্তিক বা অন্যান্য, যেখানে আয়টা কিভাবে হয় সেটা আমাদের মতো সাধারণ মানুষ বুঝি না, কিন্তু সত্যিকার অর্থে অনেক টাকা আয় করছে এই কন্টেন্টগুলির ভেতর দিয়ে। ফলে সেইগুলির মধ্য দিয়ে নিশ্চয়ই একটা নতুন যাত্রা শুরু করা সম্ভব হবে। বিজনেসের দিকটা একটু আপনার কাছ থেকে জানবো, একটা বিরতির পর ফিরে এসে। আজকে বাংলাদেশে নিচ্ছে আর একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। শাহরিয়ার শাকিল, আমরা যেটি মানে নাটকের নানানভাবেই পরিবর্তন হচ্ছে, এবং যেটি বড় অভিযোগ আমাদের দেশের নাটকগুলির সম্পর্কে, সেটা হচ্ছে যে একাধারে দেখা যায় না, অনেক বিজ্ঞাপন থাকে, সেগুলি নিয়েও আপনাদেরকে ভাবতে হচ্ছে। সব মিলিয়েই ব্যবসার এই দিকগুলি কিভাবে ভাবছেন, কিভাবে কম বিজ্ঞাপন দিয়েও আসলে বেশি বিনিয়োগের নাটক করা সম্ভব? জি, আমি একটা জিনিস বলি, একদম বেশি বাজেটের নাটক করেই আমি মনে করি যে বিজ্ঞাপন বেশি পাওয়া, মানে এই আপনার ইনভেস্টমেন্টটা বেশি ফেরত পাওয়া সম্ভব। কেন বলছি? কারণ আপনি দেখেন, আমাদের একটা সাধারণ ধারণা আছে, ধরেন আমি
1,00,000 টাকা দিয়ে একটা নাটক বানালাম, টিভি সিরিজের কথা বলছি, সো ওখানে আমি 1,20,000 টাকা বিক্রি করব, ফর এক্সাম্পল আমি চিন্তা করলাম। কিন্তু ওইখানে আমি কেন ভাবছি না, আমি যদি ঠিকঠাক প্রজেক্ট করে ঠিকঠাক নাটকটা তৈরি করে সেটা করার জন্য যদি আমার 2 লাখ টাকা পার এপিসোডও লাগে, সেটা আমি 3 লাখ বেচবো না কেন? আচ্ছা, এখন বিজ্ঞাপনদাতারা কেন কিনবে সেটা আপনি খেয়াল করেন। আজকে এই যে আজকে খেলার মধ্যে এত টাকা পার মিনিট, এত টাকা বিজ্ঞাপন কেন দেয়? কারণ খেলাতে ভিউয়ারশিপ, আইবল পাওয়া যায়, সো আমার তার ব্র্যান্ড সেখানে রিফ্লেক্ট হয়, ঠিকঠাক প্রেজেন্টেড হয়। সো আমার প্রশ্নটা হচ্ছে, আমি যদি এটা কি খেলার কারণে দেয়? না, ভিউয়ারশিপের কারণে দেয়। সো আমি যদি ওই ভিউয়ারশিপ বা এর অর্ধেক ভিউয়ারশিপও আমি অন্য কন্টেন্টে দেই, অন্য কন্টেন্টের রেটও তো তাই হবে। সো বিষয়টা কিন্তু একদমই না যে বিভিন্ন টিভি চ্যানেলে যেটা আপনি বলছিলেন, যেটা আলাপ হচ্ছিল যে 7 মিনিট কন্টেন্ট দেখানোর পর হয়তো বা 10 মিনিট বিজ্ঞাপন, এটা একদমই ভুল অ্যাপ্রোচ আমি মনে করি। কারণ ওই বিজ্ঞাপনের যে রেট, অথবা আয়নাবাজি অরিজিনাল সিরিজে হয়তো আমরা বিজ্ঞাপন ছাড়াই হয়তো আগে পরে বিজ্ঞাপন এবং অন্যান্য যে ইনভেন্টরিগুলো আছে সেগুলো দিয়ে আমরা যে মাইলেজটা ক্রিয়েট করতে পেরেছি ফর দ্য স্পন্সার্স, সেটা হয়তো অন্য কোনো কন্টেন্টে আপনার 40 মিনিট বিজ্ঞাপন দেওয়ার পরেও হয়তো তত লোকের কাছে সেটা পৌঁছাতো না। সো ইটস অল অ্যাবাউট কন্টেন্ট। সে কন্টেন্টটা যদি ভালো হয়, আমি যদি ভালো ভিউয়ারশিপ পাই, দর্শকের ইন্টারেস্ট তৈরি হয়, টকেটিবিলিটি তৈরি হয়, তো তখন ন্যাচারালি তো স্পন্সার তার সেই মাইলেজটা পাচ্ছে। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে, একটা বাজে কন্টেন্টে আমি 20 মিনিট বিজ্ঞাপন দেখালাম, আর একটা ভালো কন্টেন্টে আমি 1 মিনিট বিজ্ঞাপন দেখালাম বা 2 মিনিট বিজ্ঞাপন দেখালাম, কোনটা ভালো? আমার তো এন্ড অফ দ্য ডে, বিজ্ঞাপনদাতার তো এন্ড অফ দ্য ডে হচ্ছে ও কত লোককে রিচ করলো, সেটা ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস হচ্ছে, ইউটিউবের কথা বললাম, আমি না ইউটিউবটাকে একদম আলাদা রাখতে চাই। আমি মনে করি টেলিভিশনের দর্শক এবং টেলিভিশনটা খুব ইম্পর্টেন্ট কিন্তু মানুষের কাছে। আপনি দেখবেন যে ইউটিউবে তো আমি দেখতে পাবোই পরে, তাহলে আমি কেন টেলিভিশনে অন এয়ারটা দেখি? কারণ টেলিভিশনের আলাদা একটা সেই সেটা দর্শকের কাছে সেটার একটা অন্যরকম একটা এবং একই বিষয় সঙ্গে আছে। আমরা আসলে এখানে একটা কথা আছে, মনে করেন আয়নাবাজি আর ছবিয়াল একই টাইমে যদি শুরু করি, তাহলে একটা অডিয়েন্স তো দুইটাই দেখতে চাবে, তখন ইউটিউবটা কাজে লাগবে আপনার। না, ইউটিউব কাজে লাগে, কিন্তু আমরা একই টাইমে শুরু করিও না, মূল হতে পারে না। এই কথার জন্য কথা যে বলতেছি, বাংলাদেশে তো হইতেও পারে। বাংলাদেশে কিন্তু এখনো ইউটিউব দেখতে পারে এই সামর্থ্য এখনো অল্প মানুষের। ফলে আমি কেন আমার মূল জনগোষ্ঠীর, না, ওইটা আলাদা একটা কন্টেন্ট হিসেবে ধরা হবে, আলাদা একটা বিজনেস হিসেবে ধরা হবে এটা। অবশ্যই, এবং সেই বিজনেসটা গ্রো করার ব্যাপারে আলাদাভাবে গ্রো করুক, কিন্তু টেলিভিশনের যে বিজনেসটা সেইটাকে ঠিক রেখে, মানে এমন না যে ইউটিউবের এমনকি শুধু ইউটিউবের জন্য এখন কিন্তু কন্টেন্ট তৈরি, ওয়েব সিরিজ হচ্ছে অনেক, সেটা অবশ্যই। কিন্তু আপনি যে টকেটেবিলিটির কথা বললেন, সেটা কিন্তু যতটা ইউটিউবের মাধ্যমে সম্ভব, মানে একটা লিংক একজন দিয়ে দিচ্ছে, একটা বড় লার্জ গ্রুপ, সেখানে সবাই ডিসকাস করে এগুলো নিয়ে, একটা লিংকে কিন্তু অনেকগুলো হিট হতে পারে। এটা সত্যি কথা, কিন্তু আমার কাছে মনে হয় এবং সেটা তো দেখার অনেক- পরে আলোচনাটা সেটা তো বাড়তে অনেক পারে। ভিজিবল, সেটা আমরা দেখতে পাচ্ছি যে কতজন লোক লাইক দিচ্ছে, কতজন লোক কমেন্ট করছে এবং আমাদের আশেপাশে। সো তখন ওই টকেটিবিলিটিটা কিন্তু আমরা ফিল করি। কিন্তু আপনি টেলিভিশনের যে টকেটিবিলিটি, সেটা যদি সারা দেশ জুড়ে হয়ে থাকে, যে আমার বন্ধু না, যাকে আমি চিনি না, তার সেই রেসপন্সটা কিন্তু ইমিডিয়েট রেসপন্স আমি পাই না বলে হয়তো আমার কাছে মনে হচ্ছে এটা টকেটিবিলিটি কম। অ্যাকচুয়ালি কিন্তু না, টেলিভিশনের একটা নর্মাল প্রোগ্রাম যেটা হয়তো বিকালবেলা যায়, সেটার ভিউয়ারশিপও, কারণ বাংলাদেশে, হ্যাঁ, সারা পৃথিবীতে যেমন আজকে আপনি যদি অন্যান্য দেশের কথা বলেন, ওয়েব সিরিজ অনেক পপুলার হয়েছে, একটা ওয়েব সিরিজের 8 কোটি 9 কোটি ভিউয়ার্স। সো সেই জায়গাটা এখনো বাংলাদেশে তৈরি হয়নি, কিন্তু তৈরি হচ্ছে। কিন্তু টেলিভিশনের কিন্তু একটা আলাদা জায়গা আছে, যেটাকে কিন্তু আমরা কখনোই ইগনোর করতে পারবো না। টেলিভিশনের জায়গা আছে বলে তো এত টাকা ইনভেস্ট করে দুইটা সিরিজ হয়েছে। তবে অবশ্যই এটা comparable না একটা আসলে। জায়গা আছে, ইউটিউবের বাংলা সঙ্গে টেলিভিশনটা নাটকের comparable একটা ধারাবাহিকতা একটা জায়গা আছে, আছে। সব মিলিয়েই আসলে এগুলি একটু মানে নজর দেওয়ার প্রয়োজন আছে। কারণ শেষ পর্যন্ত কি হয়, যে এই ব্যাপারটা আমার জন্য খুবই, মানে আমরা যারা টেলিভিশনে কাজ করি আমাদের জন্য কনসার্ন, যে আমাদের কিন্তু ভিউয়ারশিপের 80%ই আমাদের কন্টেন্ট না, টোটালের।
তার মানে আমি যত এখানে হিট করতে পারবো ততই কিন্তু ততই বেশি আমার আমাদের- সাস্টেনেবিলিটি বাড়বে, এবং সেখানে যে কোনো কন্টেন্ট দিয়ে যদি সেটা করা যায় তাহলে আলটিমেটলি পুরো ইন্ডাস্ট্রির জন্য এটা ভালো। ফলে যেটি আপনি বলছিলেন যে 7 মিনিট দেখিয়ে কয়জনের কাছে পৌঁছালাম আর 30 সেকেন্ড দেখিয়ে কয়জনের কাছে পৌঁছালাম, That matters. ওইটা বড় এখন fact. অনেক বেশি গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ, এবং সেটা হয়তো আমাদেরকে এবং একটা ওইটার জন্য লাইফলাইন দিবে। ওইটার জন্য ওইটার কিন্তু জন্য ওই যে একটা policy লাগে, আপনি কন্টেন্ট concept। ডিজাইনের কথা, সো কন্টেন্ট আমি দর্শককে কানেক্ট করতে পারবো কিনা। আপনি দেখবেন যে আমাদের আয়নাবাজি অরিজিনাল সিরিজে আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্ট ছিল গাউসুল আলম শাওন, এবং ডিরেক্টরিয়াল কনসালটেন্ট ছিল অমিতাভ রেজা চৌধুরী। আর মার্কেটিং এর যে কথাটা আপনি বললেন সেটা আমাদের জিয়াউদ্দিন আদিল, আমাদের টম ক্রিয়েশনস এর যে প্রোডিউসার। সো ওই ম্যাজিকটা একসাথে কাজ করা যায় অ্যাজ আ টিম। দেখা যাচ্ছে যে কন্টেন্টটা কিভাবে ক্রিয়েট করছি আমি, কন্টেন্টটা কিভাবে ডেভেলপ করছি আমি, এবং অ্যাট দ্য সেম টাইম আমি সেই কন্টেন্টটাকে দর্শকের কাছে পৌঁছানোর জন্য সেই মার্কেটিং বা প্রমোশন কি প্ল্যান করছি, কিভাবে করছি। সো দুইটার একটা কম্বিনেশনে কিন্তু, বাট এন্ড অফ দ্য ডে আবার দর্শক থেকে যাচ্ছে, দর্শককে আমি প্রমোশন দিয়ে আনতে পারবো টেলিভিশনের সামনে, কিন্তু কন্টেন্টটা যদি ভালো না হয় ও হ্যাঁ, তো তাকে 5 ধরে মিনিট পরে রাখতে উঠে পারবো যাবে, আমি তো তাকে ধরে রাখতে পারবো না যতই বিরতিহীন করি। আপনি বিরতিহীন করেও যদি বাজে কন্টেন্ট দিয়ে বিরতিহীন করেন, নোবডি উইল ওয়াচ ইট। কিন্তু আপনি যদি 5 মিনিট সহনীয় বিজ্ঞাপন দিয়ে ভালো কন্টেন্ট দেন, দর্শক কিন্তু বসে থাকবে। অবশ্যই, ফলে কন্টেন্টটাই আসলে মূল, Right. কন্টেন্টটার দিকে আমরা আরো কিভাবে জোর দিতে পারি। আর আরেকটা বিরতিতে যাব, ফাহমিদুল হক আপনার কাছে ফিরে আসবো একটু চলচ্চিত্র নিয়ে। এবছর ঈদের চলচ্চিত্রের যে পরিস্থিতি সেটা নিয়ে সবচেয়ে বড় যেই প্রশ্নটি উঠেছে সেটি হচ্ছে যে এই কন্টেন্টগুলি বাংলাদেশের কিনা, বা বাংলাদেশের না হলেও এই ঈদের সময় যেহেতু আমরা জানি যে মোটামুটি এই অঞ্চলেই ঈদটাই সবচেয়ে বড় বাজার, ফলে সেই বাজারটা আমরা মানে এই যৌথ প্রযোজনার জন্য খুলে দেবো কিনা, উন্মুক্ত করবো কিনা, সেই বিষয়গুলিও আলোচনা আসার দরকার। সব মিলিয়ে আপনার কাছে একটু জানতে চাইবো যে ঈদের চলচ্চিত্রগুলির পরিস্থিতি সম্পর্কে একটা বিরতির পর। আজকে বাংলাদেশে নিচ্ছে আরো একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। স্যার, একটু চলচ্চিত্র নিয়ে জানতে চাই। নবাব, বস্তু এবং রাজনীতি, এই 3টে ছবি মুক্তি পেয়েছে, এবং খুবই নিশ্চয়ই এটা স্বাভাবিক প্রক্রিয়া না যে শাকিব খানের একটা চলচ্চিত্র সেটা ঢাকায় কোনো প্রেক্ষাগৃহ পাবে না, রাজনীতি। হ্যাঁ, এমনিতেও সংখ্যায় যদি দেখেন তাহলে ওই যৌথ প্রযোজনা চলচ্চিত্র দুটি প্রায় 233টি হল পেয়েছে, আর রাজনীতি পেয়েছে 40টির মতো। আমি যৌথ একটু প্রযোজনা এদিক ওদিক হলো হবে। বাংলাদেশের প্রযোজক একটাই, জাজ মাল্টিমিডিয়া। হ্যাঁ, জাজ মাল্টিমিডিয়া। হ্যাঁ, আমি ফিগারটা একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু মোটামুটি এরকমই। তার মানে হলো যৌথ প্রযোজনা চলচ্চিত্রের শুধু ইনভেস্টমেন্টই বেশি না, তাদের মানে দাপটও বেশি। কিন্তু এখন দেখতে হবে যে যৌথ প্রযোজনা চলচ্চিত্রগুলো কতটুকু যৌথ, সেটাই আর কি। সেটা নিয়ে তো বিতর্ক চলছে এখন পর্যন্ত। আমার মনে হয় বিতর্কটা দরকারও ছিল। এখন পর্যন্ত যৌথ প্রযোজনা চলচ্চিত্র আমি মনে করি না যে এটা মানে দুই দেশের চলচ্চিত্র। আমার কাছে মনে হয়েছে, আমি একটু সম্প্রতি লেখাও লিখেছি, এগুলো বেসিক্যালি ভারতীয় চলচ্চিত্র, যেখানে কোথাও শাকিব খানকে নেওয়া হয়েছে, কোথাও নুসরাত ফারিয়াকে নেওয়া হয়েছে। কারণ আপনি যদি দেখেন পরিচালক, আপনি যদি দেখেন মিউজিকের লোক, সিনেমাটোগ্রাফার, মেইন ক্যারেক্টার একটা দুটো বাংলাদেশের থাকলেও আপনার আদার মেজর সব ক্যারেক্টার আপনার ইন্ডিয়ান, এবং কাহিনীর প্রেক্ষাপটও একটা কলকাতা, একটা মুম্বাই, কখনো কখনো বাংলাদেশে একটু শ্যুট হয়, কখনো ব্যাংককে যায়, এরকম আর কি ব্যাপারটা। তো আমি যৌথ প্রযোজনা চলচ্চিত্রের বিরোধী না, কিন্তু যৌথ প্রযোজনা চলচ্চিত্র আমার একটা অদ্ভুত লাগে যে কিভাবে একটা ক্রিয়েটিভ পিস, সেইটা মানে যে পলিসিটা আছে সেটা সমান সমান করে আমি ডিভাইড করে একটা প্রোডাকশন নামাবো। কারণ এটার স্টোরি যেরকম ডিমান্ড করবে সেরকমই তো হবে, কিন্তু এগেইন এটা মেইন স্ট্রিম, এবং সেই পলিসি মানাও হচ্ছে না, সেইটাও তো হ্যাঁ, সেটাই আইরনিক্যালি উল্টোটাই হচ্ছে। যে তবুও আমি এটা মানতে রাজি আছি যে আপনি তো মেইন স্ট্রিম প্রোডাকশন করছেন ফর্মুলা মেনে, এবং আপনি সেক্ষেত্রে আপনি যদি ফর্মুলায় অন্য ছবি করতে পারেন তাহলে ফর্মুলা মেনে আপনি সব সমান সমান করেন না, অসুবিধে কি? সেই হিসেবে আপনি কাহিনীটাকেও সমান সমান করা সম্ভব, মানে একেবারেও 50-50 না হলে। ফলে কাস্টিং, ক্রু এগুলোও সমান সমান করা যেতে পারে। যেমন ধরেন আমাদের যৌথ প্রযোজনার মাধ্যমে উপকৃতই হতে পারতাম, কীরকম যে আমাদের ধরেন যে লেটেস্ট টেকনোলজি আমাদের কেনা হয়েছে, এফডিসিতে এগুলো আছে, কিন্তু পার্সন বিহাইন্ড দ্য মেশিন সেটা আমাদের নাই। ফলে আমরা এই মেশিনটা ইউজ করতে পারতাম তাদের পার্সন দিয়ে, হ্যাঁ, যদি আমরা লার্জলি এখানে কাজ করতাম।
এটা একটা শেখার জায়গা হতো। তখন আমাদের লোক তৈরি হয়ে যেত অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে করতে, তারা একসময় প্রধান ক্রু হতে মানে প্রধান টেকনিশিয়ান হতে পারতেন। এটা একটা দিক গেল। আরেকটা দিক হলো যে কমার্শিয়াল পপুলার সিনেমাগুলো কেমন অদ্ভুত দেশকাল পাত্র থাকে, সেটাকে আমরা নামিয়ে একেবারেই বাস্তব এর কাছাকাছি নিতে পারতাম। যেমন নবাবে কিছুটা চেষ্টা করেছে, আমি নবাব ছবিটা দেখেছি। তো সেটা এরকম হতে পারে আমাদের মানে সিম্পলি যে আমি কমার্শিয়াল ছবি করব, কিন্তু আমাকে বাস্তবতার কাছাকাছি কিভাবে, যে বাংলাদেশ ভারতের এক্সচেঞ্জগুলো কি কি আমাদের এখান থেকে স্টুডেন্টরা পড়তে যায়, যেটা নবাবে কিন্তু পড়ার একটা ব্যাপার ছিল, শাকিব খানের ক্যারেক্টারটা, সেটা আমার ভালোই লেগেছে। এখান থেকে চিকিৎসার জন্য যায়, আবার বর্ডার ক্রসিংয়ের ব্যাপার আছে, হ্যাঁ, খুব সেন্সিটিভ ইস্যু, কিলিংগুলো যদি নাও থাকে, মানুষের মানুষের একটা যোগাযোগটা আছে। একসময় আমাদের ছিল ছিটমহলগুলো ছিল, সেখানে একটা অদ্ভুত মানে জীবন ব্যবস্থা ছিল, রাজনৈতিক জীবন ব্যবস্থা ছিল। তো আর আমাদের একটা কমন হিস্ট্রি আছে। তারপরে ধরুন আমাদের ডায়াসপোরা আছে, তারা লন্ডনে বা নিউ ইয়র্কে কোথাও মিট করতে পারে, দুই দেশ। এভাবে কাহিনীগুলোকে আমরা আরও যদি বাস্তবসম্মত করতে পারতাম, তাহলে হয়তো আমরা আরও বেশি ছবিটার কন্টেন্টও যেমন বিশ্বস্ত হতো, তেমনি পার্টিসিপেশনগুলো বাড়তো। ফলে এটা আসলে মানে বাস্তবিকও হচ্ছে না, এবং সত্যিকার অর্থে আমাদের জন্য এটা কোনো সুফলও বয়ে আমাদের জন্য সুফল কি জন্য বয়ে আনছে না, যে আমরা গত বছর দেখলাম শিকারি সুপারহিট হলো, ওইটারও ডিরেক্টর ছিলেন ভারতীয় একজন, যদিও নাম লেখা থাকছে এই পাশের একজন, কিন্তু আমি বিশ্বাস করি না যে উনি ডিরেক্টরিয়াল জবটা করেছেন। এটা এক ধরনের, আমি জানি না কি কি বলে এটা, এই সুবিধাটা নেওয়ার জন্য বাংলাদেশে বাজারে ঢোকার সুবিধা। হ্যাঁ, কিন্তু ওখানকার আমি যে ট্রেলার দেখি, ওখানকার যে পোস্টার দেখি, সেখানে এই ডিরেক্টরের নাম থাকে না, সেটা একটা অদ্ভুত ব্যাপার। সেই জন্য এই জিনিসগুলো আসলে স্পষ্ট হওয়া দরকার, এবং শব্দটি এই জিনিসগুলো স্পষ্ট হওয়া দরকার, এবং এই জিনিসগুলোতে যে যে আলোচনাটা হচ্ছে, যে বিতর্কটা হচ্ছে, এটা হেলদি বিতর্কই থাকুক, এবং এটা নিয়ে আমরা চাপ দিয়ে জিনিসটাকে এক জায়গায় নিয়ে আসতে পারি। কারণ এখানে পৃথিবীতে কো প্রোডাকশন একটা বাস্তবতা। হ্যাঁ স্যার, আমার সময় শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমি মনে করি যে কো প্রোডাকশনের মধ্যে দিয়ে ভালো করা সম্ভব, কিন্তু আমরা সেই জায়গাটায় কোনো ধরনের ওভারসাইট মেকানিজম রাখি না, সেটা নিশ্চয়ই আসা দরকার। মুস্তাফা কামাল, আপনার কাছে একটু জানতে চাই যে কাস্টিংটা খুব সংক্ষেপে, এবার কাস্টিং এর ক্ষেত্রে অনেক তারকাবহুল কাস্টিং ছিল না, সেইটা কিভাবে আপনারা ম্যানেজ করেন? সেটা প্রথম আমাদের কন্ডিশনে ছিল যে কন্টেন্ট, এতক্ষণ তো আলোচনা করছি যে আগে হচ্ছে স্টোরি ঠিক করো, স্টোরি ওয়াইজ যাকে যাবে তাকেই নিতে হবে। সেটা যদি সুপারস্টার হয়, সেটা যদি নিউ কামার হয়, কোনো প্রবলেম নাই, সুপারস্টারকেই নিব আমরা। তো আমাদের 7টা ফিকশনের ক্ষেত্রে তাই হয়েছে, যাকে যেটা দরকার। যেমন রনির একটা ফিকশন হয়েছে, একটা কাস্ট হচ্ছে কুকুর, তো কুকুর তো স্টার না কখনো মূল কাস্ট, এবং যে অ্যাক্টিং করছে সেও পপুলার ফেস না, মোস্তফা মনোয়ার কখনো পপুলার ফেস না, কিন্তু তাকে দেখে মনে হয়েছে যে এই ক্যারেক্টারের জন্য তাকেই দরকার ছিল। মানে এটা এই প্রোডাকশন দেখলে মনে হয় যে একটা কাস্টিং ডিরেক্টর ছিল, ও বলে দিছে ওদেরকে নিতে হবে। তো এই জিনিসগুলি ছিল আর কি। অবশ্যই। শাহরিয়ার শাকিল, এই ক্ষেত্রে আপনার মতামত জানতে চাই যে কাস্টিং, ঈদের নাটক বিশেষ করে খুব মানে একটা বলা যায় ক্লিশে ব্যাপার চলে এসেছিল, সেইখান থেকে বের হয়ে আসা হয়েছে, এবং কাস্টিং এর ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি অনেক বৈচিত্র্যপূর্ণ কাস্টিং আছে। হ্যাঁ, কাস্টিং এর ক্ষেত্রে আমি বলবো যে আজকে যারা পপুলার কাস্ট, ডেফিনেটলি আমরা জানি তাদের নাম, সো তারা তো আজকে পপুলার কিভাবে হয়েছে, তারা তাদের যোগ্যতা প্রমাণ করেই তো হয়েছে। সো আমি একদমই বলছি না যে না কন্টেন্ট ওয়াইজ, হ্যাঁ এটা খুব সত্যি কথা যে কন্টেন্টটা বলে দিবে আসলে কাস্টিংটা কি হবে, কাকে আমার প্রয়োজন এই গল্পের জন্য। তো সেটা সেলিব্রিটি হতে পারে, মানে যারা অনেক ভালো করছে, হ্যাঁ হয়তো কম্পারেটিভলি যে এখনো ওই জায়গাটাতে পৌঁছতে পারেনি, সেটাও হতে পারে, কিন্তু সেই কন্টেন্টটাই আসলে আমাদেরকে গাইড করবে কাকে আমরা, সেটার কাস্টিংটা কে হবে। তবে ঈদের ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে ডেফিনেটলি কন্টেন্ট ড্রিভেন হবে, অ্যাট দ্য সেম টাইম দর্শকের কাছে যারা এতদিন জনপ্রিয় হয়ে উঠেছে তাদেরকেও প্রায়োরিটি দিতে হবে, তাদেরকেও দরকার আছে। কারণ দর্শকের যে হাসির নাটক, দর্শকের যে হাসির নাটক ছেড়ে এখন এই নাটক, বিষয়টা আমি এভাবে দেখতে চাই না। একটা হাসির নাটক, প্রপার কমেডি, একটা রম-কম, আপনি যদি একটা প্রেমের গল্প, হাসির প্রেমের গল্প করতে চান, সো একটা রোমান্টিক কমেডি করা কিন্তু সবচেয়ে কঠিন। অবশ্যই। এবং আমার মনে হয় যে হাসির গল্পের বিপক্ষে আমরা না, কিন্তু একেবারে একচ্ছত্র হাসির গল্প এবং সেটা ভাড়ামিতে চলে যাওয়ায় আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। শাহরিয়ার শাকিল, মুস্তাফা কামাল রাজ এবং ফাহমিদুল হক, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার একই সময়। শুভরাত্রি।